This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহুয়ার পর এবার মানস ভূঁইয়া এবার মানুষের বিরুদ্ধে নালিশ জানিয়ে মমতাকে চিঠি তৃণমূল বিধায়কদের। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো, মানুষ ভূঁইয়া গোষ্ঠী রাজনীতি করছেন এবং সেই গোষ্ঠী রাজনীতির জন্য আদতে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক কাঠামো, সেই কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং তার ফলে 2026 সালের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ফল কোথাও খারাপ হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। সেই তালিকায় রাজ্যের মন্ত্রী যেমন ভাবে শিউলি সাহা যেমন ভাবে রয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হুমায়ুন কবির তিনি রয়েছেন। এই ধরনের বিধায়করা তারা মূলত যে অভিযোগটা করছেন তা হলো মানুষ ভূঁইয়া স্বজন পোষণের রাজনীতি করছে। যারা কর্মঠ, যারা দক্ষ, তাদেরকে বাদ রেখে অন্যদেরকে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছে, তাদের উপরে বেশি করে কাজের দায়িত্ব দিচ্ছে, কিন্তু যোগ্যরা বঞ্চিত থাকছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে দলের ভালোর জন্যই তারা এই কাজকর্ম করেছেন, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই প্রতিক্রিয়া দিতে নারাজ। এমনকি মানুষ ভূঁইয়ার কাছ থেকেও আমরা কোনো এর প্রতিক্রিয়া পাইনি। কিছুদিন আগে চয়নিকা, তোমার মনে থাকবে যে মহুয়া মৈত্রের ক্ষেত্রেও একইভাবে 6 জন বর্ষিয়ান বিধায়ক তারা চিঠি দিয়েছিল। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখবেন বলেছিলেন। মানুষ ভূঁইয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ প্রদীপ্ত। এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। এত বড় দল, এত বড় পরিবার, একটা গণতান্ত্রিক দল, ফলে সংগঠনের মধ্যে আলোচনা হবে, সব ঠিক, কোনো বিষয় নেই। এবার সংগঠনের যেটা ভেতরের বিষয় সেটা দলের নেতা নেত্রীরা দেখছেন, এই নিয়ে বাড়তি মাথা ঘামাবার কোনো অবকাশ নেই। চলে আসি পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানির খবরে। সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী তত্ত্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিনের আর্জি খারিজ। অভিযুক্তদের ছেড়ে দিলে পড়ুয়াদের সঙ্গে অবিচার হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এই মামলায় রাজ্য চুপ কেন ছিল স্পষ্ট নয় মন্তব্য হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের রায় বহাল বিশেষ বেঞ্চে। সোজা কথায়, যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, 5 সদস্যের কমিটি। সেই 5 সদস্যের কমিটি বেসিক্যালি আইনে তার কোনো প্রভিশন নেই এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি কনসেন্ট দিয়ে 5 সদস্যের কমিটি তৈরি করছেন, একটা রাজ্য নোটিফিকেশন করছে। এর দায়িত্ব রাজ্যের। রাজ্য আজকে স্যাংশন দেবে না, খুব স্বাভাবিক, কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবে স্যাংশন দিচ্ছে না। জামিন আর্জি এর থেকে বড় কথা কবে শাস্তি পাবে এবং যাদের চাকরিগুলো বিক্রি করেছে সেই সমস্ত অযোগ্যদের বার করে যোগ্যরা কবে রাজপথ থেকে স্কুল ঘর যাবে, তার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তার কারণ দুষ্টের ছলের অভাব হয় না, তার কারণ প্রতিনিয়ত দেখছি এই জামিন এই সমস্ত বিষয়গুলো চলছে। আর কতদিন, তারিখে তারিখ চলছে। সুতরাং আমাদের একটাই আবেদন যে দ্রুত যেন এর বিচার হয় এবং যারা অযোগ্য, যারা চাকরি করছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, যোগ্যরা যেন স্কুল ঘরে অতি অবশ্যই ফিরতে পারে। কোর্ট জামিন দেননি কেন? কোর্ট নিশ্চয়ই বিবেচনা করেছেন যে এত বড় একটা অপরাধ, যে অপরাধ পশ্চিমবঙ্গের বুকে বোধহয় ইতিপূর্বে কেউ দেখেনি, ভবিষ্যতেও দেখবে কিনা সন্দেহ আছে। অবশ্যই তৃণমূল ক্ষমতা থাকলে ভিন্ন কথা। সেই অপরাধের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে জামিন দেবে কেন? জামিন দেওয়ার কথাটা এক্ষেত্রে আসছে কেন? কেন যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ জামিন দিলে উনি তো বেরিয়েই আবার ওর গুন্ডা বাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে। সে কারণে আদালত সঠিক বিচার বিবেচনা করেই জামিন দেননি। রাজ্য সরকার পারমিশন দেবে না, সেই কারণে ডিলেড হবে, আর সেই ডিলেড হওয়ার জন্য রাজ্য সরকারের নিজস্ব লোককে জামিন দিতে হবে, এটা কখনো হয় না। তাহলে তো অপরাধী যখন শাসক দলের লোক, তো সব অপরাধী ছাড়া পেয়ে যাবে। বরং রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে তারা কেন পারমিশন দিল না। তাহলে তারা কি টাকার ভাগ সরকার পেয়েছে?
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিতে তিরস্কার বিচারকের। দেরি হচ্ছে, আমাকে কেন জানাননি, আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে, এখনো কেন সমস্ত নথি জমা দেননি। ইডির তদন্তকারী অফিসারকে ভৎসনা বিচারকের। প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, কাল দুপুর 2:30টার মধ্যে সব নথি জমা দিন। ইডির তদন্তকারী অফিসারকে নির্দেশ বিচারকের। আগামী 26শে ডিসেম্বর চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে আদালতে, জানালো ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার 3 চালকল মালিক। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। চালকলগুলির মাধ্যমে বছরের পর বছর রেশন সামগ্রী বিক্রি করা হয় বলে অভিযোগ। উত্তর 24 পরগনার ওই মিলগুলোতে আগে তল্লাশি চালায় এজেন্সি। জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার হয় 3 চালকল মালিক। রেশন দুর্নীতির আমি যতদূর খোঁজখবর রাখি, এর জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন চালকল মালিক থেকে শুরু করে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পোষিত নেতা গুন্ডা আছে যারা এই গরিব মানুষের মুখের খাবার লুট করেছে। তথ্য প্রমাণ ধরে ধরে, লিঙ্ক ধরে ধরে ইডি আস্তে আস্তে এগোচ্ছে এবং আমার বিশ্বাস আগামী দিনে প্রত্যেকটি লোক যারা এই গরিব মানুষের চাল মেরে খেয়েছে তাদের জেলে পাঠানোর ব্যবস্থা। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরকারকে তো বকেয়ার মহার্ঘ ভাতা আদায়ের লড়াই প্রশংসার যোগ্য, বার্তা বিরোধী দলনেতার। উনি তো পুজোতে চাঁদা দিচ্ছেন, কত চাই 80,000, এর পরের বছর 1 লক্ষ। তিনি দুটো কাজ করবেন না, একটা হচ্ছে কেন্দ্রীয় হারে গিয়ে তিনি দেবেন না, আরেকটা কি করবেন না, চাকরি তিনি করবেন না। তিনি সবাইকে ঢুকতে দেবেন, কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানিং এ, বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে, কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে, শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায়। এই হচ্ছে আমাদের মাননীয়ার কর্মসূচি এবং নীতি এবং আদর্শ। চোখ রাখা যাক তৃণমূল নেতার মৃত্যুর খবরে। মন্দারমণির হোটেলে আমজাঙ্গা তৃণমূল নেতা আবুল নাসারের মৃত্যুতে কোন রহস্য? বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েই অশান্তি এবং জমি নিয়ে টানাপোড়েনেই কি আত্মহত্যা? তথ্য প্রমাণ সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। ঘটনায় ইতিমধ্যেই আবুল নাসারের বান্ধবী তনুশ্রী মুখোপাধ্যায় এবং বন্ধু আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করা হয়েছে ভিডিও রেকর্ডিং। ঘটনার দিন তনুশ্রীর সঙ্গে থাকা সোমা বন্দ্যোপাধ্যায় এবং তনুশ্রীর মামা কৃষ্ণা পণ্ডিতের ভূমিকাতেও নজর তদন্তকারীদের। তৃণমূল নেতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তাহলে কি নিছক প্রেমের সম্পর্কে অবনতি এবং তার জেরেই আত্মহত্যা, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে তনুশ্রীর মামা কৃষ্ণা পণ্ডিতের সঙ্গে জমি বিবাদের দিকটিও সন্দেহের চোখে দেখছে পুলিশ। মামার সোর্স ধরে মামার এতেও পাগনির সঙ্গে তার একটা পরিচয় হয় বা একটা সম্পর্ক একটা হয়ে আসছে বলে খবর পেয়েছি। কিছুদিন ধরে ওদের মধ্যে একটা ইলিশিট একটা কানেকশন চলছিল, একটা বুঝতে পেরেছি। প্রলোভন দেখিয়ে তাকে আবুল নাসারকে নিয়ে এবং আরেকটা বান্ধবী সোমা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এখানে বান্ধবী ঘুরতে এসেছিল, কনস্পিরেসি থেকে মার্ডার করা হয়েছে। মামা হচ্ছে মাস্টার মাইন্ড। সোদপুরে একটা বিষয় নিয়ে সম্পত্তি নিয়ে এই আবুল নাসারের সঙ্গে যে মারা গেছে ডিসিজ ব্যক্তির সঙ্গে একটা বিবাদ ওনার সঙ্গে চলছিল, এটাই তিনি তার অভিযোগে বলে গেছেন। পুলিশ তদন্তে উঠে আসবে প্রকৃতপক্ষে কি ঘটনা। গলফ গ্রিনে চলছে দায় ঠেলাঠেলির পর্ব। এ বলছে ও করবে আর ও বলছে এ করবে। আবাসন দফতর ও কলকাতা পুরসভার মধ্যে দড়ি টানাটানির জের এখনো গলফ গ্রিনের বড় অংশ তৈরি হয়নি নিকাশি নালা। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলফ গ্রিনের ওই 48.08 একর জমিতে আছে প্রায় 2,500 ফ্ল্যাট। 15 থেকে 18,000 বাসিন্দা থাকেন সেখানে। পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি সামনে আনেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, কিন্তু সেখানে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন ওই এলাকার কাজের দায়িত্ব পুরসভার নয়, আবাসন দফতরের। পুরসভার নিকাশি বিভাগের দাবি ওই এলাকায় নির্মাণে ছাড়পত্র দেয় আবাসন দফতর, পুরসভার অনুমতি নেওয়া হয় না। পাল্টা আবাসন দফতর কি দাবি করছে, তাদের দায়িত্ব আবাসন তৈরি করা, নিকাশির কাজ করা নয়। দুই দফতরের টালবাহানায় তিতি বিরক্ত হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। টিটু থেকে আমি আছি, একদম সিস্টেম যদি না থাকে না সর্বনাশ। In spite of
তপন দাশগুপ্ত's এফার্টস, তার সত্ত্বেও যেহেতু ড্রেনেজটা নেই, আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। টানাপোড়েনের মধ্যে পড়ে আমরা সাধারণ মানুষরা সত্যি সাফার করি। যেটা একটা এক্সাম্পল দিলাম ড্রেনেজটা, আরেকটা হচ্ছে যে রাস্তাঘাট রিপেয়ার নিয়েও একটা টানাপোড়েন হয়। এই বছর দশেক হলো জল এখন মাঝে মাঝেই দাঁড়িয়ে যায়। আগে যেমন প্রচণ্ড এক্সট্রিম রেন হলে সেটা হতো, কিন্তু এখন সামান্য বৃষ্টি হলে পরই আমরা দেখি এই জায়গাটায় জল জমে যায়, একদম জল জমে যায়, মানে একদম সাগর হয়ে যায়, একদম এত জল। এটা একমাত্র আনগেটেড কমিউনিটি, সেখানে কলকাতা পুরসভা থেকে কাজ করাতে পারে হাউজিং বোর্ডকে বলে কলকাতা পুরসভা। আমাদের সার্কেল কমিউনিটি আমি বললামও, যেটা এখন দেখা যাক, রাস্তাঘাট রিপেয়ারিং হচ্ছে না দীর্ঘদিন, সেই ব্যাপারগুলো এখন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যেহেতু হাউজিং মিনিস্টার, ওনার কাছেও তুলে ধরব। ড্রেনেজ কানেকশন আছে যেটা করেছিলেন হেলথ, মানে যখন দিদেন হাউজিং ডিপার্টমেন্ট, এবং ওগুলো সব ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাউজিংয়ের সব কটায়, যেটা কেএমসির আন্ডারে আছে। আমি কারোর কম্পাউন্ডের ভেতরে গিয়ে আমি সার্ভিস দিতে পারি না, সুতরাং হয় উনি অফিসিয়ালি সব কিছু দিয়ে দেবেন হাউজিংকে, শুধু লাইবিলিটিস না, তার সাথে অ্যাসেটটাও দিতে হবে, তাহলে আমরা করতে পারবো। আর না হলে যারা এই ডিপার্টমেন্টে আছেন তাদের মন্ত্রীকে বলে নিশ্চয়ই তিনি কনসিডার করবেন, এটা তপনদাকে বললাম। যারা দায়িত্বে রয়েছে না, বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতার কোনোটাই তাদের নেই, এমনি এমনি হয়ে যাবে সমস্ত। বিদ্যার অভাব, বুদ্ধির অভাব, অভিজ্ঞতার অভাব, ফোর্সই করতে পারবে না, দূরদৃষ্টি নেই, কাজ করার যে একটা অনুভূতি এবং যে একটা ইচ্ছা নেই।